চোখ মুছতে মুছতে কলেজের গেট দিয়ে ঢুকতেছি, হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খেলাম। আসলে চোখের মধ্যে একটা ময়লা পড়েছিল তো, তাই চোখ মুছতে মুছতে হাঁটতেছি। চোখ খুলে দেখি একটা মেয়ে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর উঠেই ঠাস ঠাস করে দুইটা চড় বসিয়ে দেয়। এই কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? এই ভদ্রভাবে কথা বলেন, আমি ইচ্ছা করে ধাক্কা দিইনি, আর আপনি দেখে চলতে পারেন না? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে তর্ক করিস? এই আপনি আমাকে যা ইচ্ছা বলেন, মা বাবাকে নিয়ে কিছু বলবেন না, তাহলে কিন্তু। তাহলে কি করবি তুই? তুই জানিস আমি কে? আমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। মেয়েটার কথা শুনে মুহূর্তে রাগ উঠে গেল। মনে মনে ভাবলাম, আমি যদি একবার আমার আগের রূপ দেখাই তাহলে বুঝবি আমি কি জিনিস। নিজেকে সান্ত্বনা দিলাম যে আমি এখানে লেখাপড়া করতে আসছি, কোনো ঝামেলায় পড়তে নয়। আমার চুপ করে থাকা দেখে মেয়েটা আরো কয়েকটা গালি আর কিছু হুমকি দিয়ে চলে গেল। চারপাশে কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছিল। একজন বলল, ভাই নিজের ভাই নিজেই কোরাল দিছো। মানে? মেয়েটাকে চিনো? না। কলেজে আজ মনে হয় নতুন। ট্রান্সফার নিয়ে আসছি, 3য় সেমিস্টার। ও আচ্ছা, সেজন্যই তো। মেয়েটার বাবা এই কলেজের সভাপতি, ক্ষমতাবান ব্যক্তি, এক নামে সবাই চেনে। মেয়েটা বাবার ভয় দেখিয়ে যা ইচ্ছা তাই করে, ওর সাথে কে টিক্কার দিতেই পারে না। ছেলেটার কথা শুনে আমি হাসতেছি। তারপর ছেলেটা বলল, কি ব্যাপার, হাসছো কেন? না এমনি। আচ্ছা যাই ভাইয়া, পরে কথা হবে। এরপর ক্লাসের দিকে হাঁটা দিলাম। চলেন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি জুয়েল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। আপাতত আমার কেউ নাই, এই ধরেন এতিম। আবার এটা ভাইবেন না যে আমার বাবা মা নেই, সবাই আছে, কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিছে। এখনো কিছু বুঝতেছেন না তো? চলেন বুঝিয়ে বলি। আমি ছিলাম বখাটে ছেলেদের লিডার। এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমি করিনি। মারামারি, রাজনীতি, এমনকি মাদকের ব্যবসাও করেছি। প্রতিদিন আমার নামে বাসায় বিচার আসতো। বাবা প্রতিদিন আমাকে অনেক বকাঝকা করতেন, কিন্তু কোনো লাভ হতো না। এভাবেই দিন যাচ্ছিল, আর বাবা আমার উপর দিন দিন ক্ষেপে কাঠ হয়ে যাচ্ছিল। একদিন আমার এক বন্ধু এক মেয়েকে প্রপোজ করে, কিন্তু বন্ধু বখাটে বলে মেয়েটা রিজেক্ট করে দেয়। তারপর আমরা মেয়েটার বাসায় গিয়ে ওর বাবাকে মেরে মেয়েটাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসি, কিন্তু ভুলবশত কারণে মেয়েটা পালিয়ে যায়। পরে আমাদের সবার নামে মামলা দেয়, সেজন্য বাবাকেও থানায় যেতে হয়। অনেক কষ্টে জরিমানা দিয়ে বাবা আমাকে বাসায় নিয়ে আসে। এবার সবার সামনে ডান গালে একটা চড় বসিয়ে দিয়ে বলে, তোর মতো ছেলের দরকার নেই, আজ থেকে তুই এ বাসায় থাকতে পারবি না। আমি মনে করব আমার কোনো সন্তান ছিল না, তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে ভুল করেছি। বেরিয়ে যা এখন বাসা থেকে। যদি জীবনে কোনোদিন ভালো হতে পারিস তখন সামনে আসবি, আর না হলে আমি মরে গেলেও আসবি না। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতেছিল, কিছু বলার থাকলেও বলতে পারছে না, কারণ বাবার কথার উপর কথা বলার সাহস আম্মুর আজও হয়ে ওঠেনি। বাবার কথাগুলো সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেলাম। সেদিন ভেবেছিলাম বাসা থেকে বের হয়ে গেলে ভালো থাকতে পারবো, কিন্তু না। যখন বাইরে চলে আসলাম দেখলাম আমার পাশে কেউ নাই। আমার রাজনীতি, গুন্ডামি, এলাকার বড় ভাই কেউ ছিল না। রাস্তার কুকুর পর্যন্ত আমাকে ঘৃণার চোখে দেখেছে। অনেকজনকে কল দিলাম, কেউই আমাকে সাহায্য করতে আসেনি। সেদিন রাতটা রাস্তার পাশে একটা ল্যাম্প পোস্টের নিচে কাটাই। আমি একা না, আমার পাশে কিছু কুকুরও ছিল। তখন বুঝলাম মাথার উপরে বাবার ছায়াটা কতটা গুরুত্বপূর্ণ। তখন সিদ্ধান্ত নিলাম যে ভালোভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবো। আর আজ থেকে সব ধরনের রাজনীতি, গুন্ডামি বাদ দিয়ে দিলাম। সাধারণভাবে চলবো। কোনোদিন বিপদে পড়লেও আর এই লাইনে আসবো না। তারপর এক মামাতো ভাইয়ের সাহায্যে আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে চলে আসলাম এবং 2টা টিউশনি নিলাম। ওগুলো দিয়েই নিজের খরচ চালিয়ে যাচ্ছি। আর আজকেই প্রথম দিনই কি ঘটলো আপনারা তো দেখলেন। আপনাদের পরিচয় দিতে দিতে প্রিন্সিপালের রুমে চলে আসলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আসো, কি চাই? স্যার, আমাকে জাহিদ ভাই পাঠিয়েছে, আপনার সাথে কথা বলার জন্য বলেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার কথা আমাকে জুয়েল বলেছিল। কি যেন তোমার নাম? জি স্যার, জুয়েল। আচ্ছা ভালো। এখানে কোনো সমস্যা হলে তুমি আমাকে সরাসরি জানাবে, আর কোনো কিছু দরকার হলেও বলবে। জি স্যার, অবশ্যই। ওকে, এবার ক্লাসে যাও। ক্লাসরুম চেনো? না স্যার, নতুন তো, তাই চিনতে পারতেছি না। সমস্যা নেই, 3 তলার শেষের রুম। আর আমি অন্য স্যারদেরকে বলে দেবো তোমার কথা। সবার সাথে পরিচিত হয়ে নিও।
যাও, ভালো করে লেখাপড়া করবে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তারপর অফিস থেকে বের হয়ে ক্লাসে গেলাম। সবাই অনেক চিল্লাচিল্লি করতেছিল, আমাকে দেখে সবাই ভূত দেখার মতো স্তব্ধ হয়ে গেল। আসলে হওয়ারই কথা, ওরা এতদিন ধরে ক্লাস করছে, আমাকে তো এর আগে দেখেনি। আমি গিয়ে পেছনের একটা টেবিলে গিয়ে বসলাম। আমার পাশের জন আমাকে জায়গা দিয়ে সরে গেল। এরপর মোবাইল টিপতেছি। আমিও কোনো কথা না বলে মাথা নিচু করে বসে আছি। বাম পাশে তাকিয়ে দেখি ওই মেয়েটা যার সাথে একটু আগে আমার কথা কাটাকাটি হয়েছে। তার মানে মেয়েটা আমার সাথেই পড়ে? দূর শালা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। খেয়াল করে দেখলাম আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর স্যার আসলো, সবাই উঠে দাঁড়ালো। আমি উঠলাম। স্যার আমাকে উদ্দেশ্য করে বলল, এই তুমি জুয়েল? জি স্যার। আচ্ছা বসো। এই সবাই শোনো, ও তোমাদের নতুন বন্ধু, ট্রান্সফার নিয়ে এখানে এসেছে। আজ থেকে তোমাদের সাথে লেখাপড়া করবে। ক্লাস শেষে সবাই পরিচিত হও। এখন বই নাও। এরপর ক্লাস শুরু হলো। মনোযোগ সহকারে ক্লাস করলাম। জীবনে প্রথম এত মনোযোগ দিয়ে ক্লাস করলাম, ভালোই লাগলো। ক্লাস শেষে আমার পাশে থাকা ছেলেটা একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি হাকিম। হ্যালো, আমি জুয়েল। আগে কোথায় ছিলা? আগের ঠিকানা দিলাম। ও আচ্ছা, ভালো। একটা কথা বলতাম। বলো। ওই মেয়েটা, আরে ওর নাম তন্নি। এই ক্যাম্পাসে সব থেকে জেদি মেয়ে। কত ছেলে যে ওর হাতে থাপ্পড় খেয়েছে। ওর বাবার ক্ষমতা দেখিয়ে যে কোনো কাজ করে ফেলে। ওর কাছে যেও না। আরে না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি চলে যাচ্ছি। না আর ক্লাস করবে না? না, যে পার্কে বসে আছে তাই না গেলে সমস্যা? ওকে আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, পরে দেখা হবে। এরপর হাকিম চলে গেল। আমি একা একা বসে রইলাম। আরো একটা ক্লাস করলাম। বিরতির সময় আমি ঘাড় ঘোষাচ্ছি, এমন সময় পেছন থেকে কেউ একজন হাত ধরে টান দিল। তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি ফারিয়া। জি, আমি জুয়েল। ফ্রেন্ড? আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। আসলে জীবনে কোনো মেয়ে আমার ফ্রেন্ড হতে চায়নি, না হওয়ারই কথা। বখাটে ছেলেদের কোনো মেয়েই পছন্দ করে না, কিন্তু সুন্দর মেয়েগুলোর কপালে বেশিরভাগ বখাটে ছেলেই থাকে। আমার এইভাবে চুপ থাকা দেখে ফারিয়া বলল, ওই মিস্টার, জাস্ট ফ্রেন্ডশিপ করতে চেয়েছি, বিয়ে করতে নয়। এত চিন্তা করার কি আছে? না সরি, ওকে ফ্রেন্ড। আচ্ছা, আজ থেকে একজন অন্যজনকে তুই করে বলবো। আপনি বা তুমি, এগুলো আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে। চল এখন। কোথায়? ক্যান্টিনে। আমার বাকি ফ্রেন্ডদের সাথে তোর পরিচয় করিয়ে দিব। চলো। এরপর ক্যান্টিনে গেলাম। অনেক স্টুডেন্ট ওখানে বসে আছে। আমি ফারিয়ার পিছু পিছু হাঁটতেছি। একটা টেবিলের পাশে গিয়ে ফারিয়া বলল, গাইস, ওর হচ্ছে জুয়েল, আমাদের নতুন ফ্রেন্ড। তারপর সবাই পরিচয় দিতে লাগলো। হাই, আমি সানি। আমি আইমান। আমি সাদিয়া। আমিও আমার পরিচয় দিলাম। সাদিয়া বলল, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে আপনি বা তুমি চলে না, শুধু তুই চলে। আমরাও তোকে তুই বলবো, তুইও আমাদের তুই বলবি। আচ্ছা ঠিক আছে। এবার বল, কি খাবি? আপনারা যেটা খাবেন। ফারিয়া, ও মনে হয় আমাদের আপন করে নিতে পারেনি। এই, তুই করে বলার জন্য বলেছি না? আচ্ছা ঠিক আছে, তোরা যেটা খাবি সেটাই অর্ডার দে। আসলে ছেলে মেয়েগুলো যে এত মিশুক, এত ভালো মেন্টালিটি, ওদের সাথে না মিশলে হয়তো জানতামই না। একদিনে এত আপন করে নিল আমাকে, ভাবতেই ভালো লাগছে। হঠাৎ করে দেখলাম সেই ফালতু মেয়েটা আমার দিকে আসছে, চোখ মুখ লাল হয়ে আছে। আমার কাছে এসে পাশ কেটে চলে গেল। অন্য একটা টেবিলে গিয়ে বসলো। আরো কতগুলি মেয়ে ওর পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ ওরা নিজেরা নিজেদের কথা বলতে লাগলো। তারপর পুরো দল আমার কাছে আসলো। ওই কান ধর। কান ধরবে মানে? ও আমার ফ্রেন্ড ফাহিমকে চোখ মেরেছে। আমি তো পুরো টাসকে খেয়ে গেলাম। তারপর বললাম, আপনার সমস্যা কি? শুরু থেকে আমার পিছনে লাগছেন। কি? আমি তোর পিছে লাগছি? তোর মতো ছোট লোকের পিছে আমি লাগবো? এই তন্নি, তোর সমস্যা কি? ও আজকে এই কলেজে আসলো আর তুই আজকেই ওর পিছে লাগছিস, সমস্যা কি তোর? তোরা তো জলে কেন? ও তোর কি হয়? দেখ তন্নি, ও আমাদের ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না, বলতে পারিস বেস্ট ফ্রেন্ড। বাহ, প্রথম দিনেই বেস্ট ফ্রেন্ড, আর 2 দিন গেলে তো জামাই বানায় ফেলবি। হ্যাঁ বানাবো, তোর কোনো সমস্যা? যা এখান থেকে। ওই চল সবাই, এই ছোট লোকের বাচ্চাকে পরে মজা বোঝাবো। সবাই চলে গেল।
রাগে মাথায় রক্ত উঠে গেল। শালা বারবার ইচ্ছা করছে আগের রূপে সে 1 ঘন্টার জন্য ফিরে যাই আর দেখিয়ে দিই আমি কি জিনিস, ছোট নাকি অন্য কিছু দেখিয়ে দিই। আমার চুপ থাকা দেখে সাদিয়া বলল, কি রে, তোর সাথে তন্নির আগে কিছু হয়েছে? পুরো ঘটনাটা বললাম। আচ্ছা বাদ দে, মেয়েটা ফালতু, বাবার ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছে তাই করে, ও থেকে দূরে থাকিস। ওই এগুলো বাদ দে, এখন খেয়ে নে সবাই। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। প্রথম দিন ভালোই কাটছে, যদি তন্নি মেয়েটার সাথে এগুলো না ঘটতো তাহলে আরো ভালো হতো। রাতে শুয়ে শুয়ে ভাবছি অচেনা একটা ছেলের সাথে তন্নি এমন করলো কেন। তবে তন্নি মেয়েটা কিন্তু অনেক সুন্দর, প্রথম দেখা যে কেউ প্রেমে পড়বে। রাগটা একটু বেশি মনে হয়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। সকালে ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে কলেজে চলে গেলাম। গেট পার হয়ে একটু ভিতরে গেলাম। গাছতলায় তন্নির অনেকগুলো গুন্ডি ফ্রেন্ড বসে বসে একটা ছেলেকে রাগ দিচ্ছে। ছেলেটা কান ধরে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার ভান ধরে চলে যাচ্ছি। এমন সময় একটা মেয়ে আমাকে ডাক দিল। ওই চিকনা, আমি ওই তোকে বলছি এদিকে আয়। কি হয়েছে, কি সমস্যা, ডাকছেন কেন? জুনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানিস না? মানে সিনিয়রকে? কে আবার, আমরা কি জুনিয়র না? ওই হ্যালো, আমরা সেম ব্যাচের। ওকে, তোর তো সাহস কম না, মুখে মুখে তর্ক করিস। সাহসের কি দেখছেন এখানে? কিছু বললি না, আমি যাই, কাজ আছে। ওই দাঁড়া। কেন? তুই কান ধরে 5 বার উঠবাস করবি। মানে? মানে তুই কান ধরে উঠবাস করবি, যদি না করি মেরে তোর মাংস আলাদা করে ফেলবো। তুই আমাদের সম্পর্কে ভালো করেই জানিস। দেখবো কি করো। আর কিছু না বলে ক্লাসে চলে গেলাম। দেখলাম ওরা কাকে যেন কল দিয়ে আসতে বলতেছি। আমি ওদিকে খেয়াল না করে ক্লাসরুমে চলে গেলাম। তৃতীয় ঘন্টার সময় আমি, সাদিয়া, ফারিয়া আর আইমান বসে বসে গল্প করতেছি। এমন সময় 4 থেকে 5টা ছেলে স্টিলের পাইপ নিয়ে ক্লাসে ঢুকলো। দেখে মনে হচ্ছে না এই কলেজের ছেলে। স্টুডেন্টরা সবাই ভয়ে জড়ো হয়ে বসে আছে। ওদের মধ্যে একটা ছেলে বলল, ওই তোদের মধ্যে জুয়েল কে রে? সবাই আমার দিকে তাকালো। ছেলেটা আমার কাছে এসে, ওই তুই জুয়েল? আমি। ছেলেটা আর কোনো কথা না বলে আমার কলার চেপে ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে টানতে টানতে নিচে নিয়ে গেল। ক্লাস সহ পুরো ক্যাম্পাসের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। নিচে গাছতলায় নিয়ে যায়। দেখলাম তন্নি আর ওর গুন্ডি মেয়েগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে। তার মানে ওরাই আমাকে মারার জন্য ছেলে ফিট করেছে। আমাকে যে ছেলেটা নিয়ে যায় সে বলল, ভাই ওকে নিয়ে আসছি। আরে জুয়েল ভাই, আপনি এখানে? ফাহাদ, তুই এখানে কেন? আমাদের কথা শুনে তন্নি সহ বাকি সবাই হা করে তাকিয়ে আছে। আসলে ফাহাদ ছেলেটা আমার সাথে রাজনীতি করত, একবার একটা মামলাও খায়, আর আমি তাকে সেখান থেকে উদ্ধার করি। সেই থেকে আমাকে দেখলে সর্বোচ্চ সম্মান দেখায়। ফাহাদ ভাই, এই মেয়েটা আমাকে টাকা দিয়েছে একজনকে মারার জন্য, কিন্তু সেই ছেলেটা যে আপনি সেটা আমাকে বলেনি। প্লিজ ভাই, কিছু মনে করবেন না, নেক্সট টাইম আর হবে না। প্লিজ ভাই, মাফ করে দেন। আচ্ছা বাদ দে, আমি কিছু মনে করিনি। ভাই আপনি এখানে কেন? ওদিকের কি খবর? ওগুলো সব বাদ দিয়ে দিছি। আচ্ছা, এসব ব্যাপারে এখানে না বললেই ভালো হয়। ওকে ভাই, আমি চলে যাচ্ছি, আর ওর ব্যাপারে কিছু মনে করবেন না। ওকে যা, কিছু মনে করিনি। আর এই যে আপনি নেক্সট টাইমে আর আমাকে ডাকবেন না, যত সব ফাজিল মেয়ে। আচ্ছা ভাই, যাচ্ছি। পুরো ক্যাম্পাসের স্টুডেন্টরা আমাদের দিকে অবাক ভাবে তাকিয়ে রইল। সানি, আইমান, ফারিয়া, সাদিয়া ওরাও ছিল। আমি ক্লাসে চলে গেলাম। কিছুই ভালো লাগছে না। মেয়েটা এমন কেন করলো আমার সাথে? দূর, ক্লাসই করবো না, সোজা ক্যান্টিনে চলে গেলাম। দেখলাম ওখানে সানিরা সবাই আছে। আমি গিয়ে ওদের পাশে বসলাম। সবাই ভূত দেখার মতো হা হয়ে আছে। খিরে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কে? মানে আমি জুয়েল, তোদের ফ্রেন্ড। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছেলেগুলো তোকে দেখে এমন ভয় পেলে কেন? আরে ওরে আমি আগে থেকে চিনি তাই। তুই মিথ্যা বলতেছিস। আমাদের বল, কোনো সমস্যা নাই, আমরা তোর ফ্রেন্ড, কাউকে কিছু বলবো না। আরে ধুর, কি বলবো। ছেলেগুলো তোকে দেখে এমন করলো কেন? শুধু আমরা না, তন্নি সহ পুরো ক্যাম্পাসে সবাই অবাক হয়ে গেছে। এর কারণ কি? আরে ধুর, আমি নিজেই জানি না। তার মানে তুই সত্যিটা বলবি না, এই তো? এই সবাই চল, এখানে থেকে আর কোনো লাভ নেই। এই কই যাস? বস এখানে, বলছি। বল তাহলে। এই কই যাস? বস এখানে, বলছি। বল তাহলে। পুরো ঘটনা খুলে বললাম। এই জন্যই ছেলেগুলো তোকে ভয় পেল?
তুই কি তন্নির সাথে আবার কোনো ঝামেলা করবি? আর না, ঝামেলা করলে প্রথমেই করতে পারতাম, কিন্তু আমি করব না। এগুলো আমার করার ইচ্ছা থাকলে আগেই ক্যাম্পাসে করতাম, এখানে আসতাম না। কিন্তু ও যদি তোর সাথে আবার কোনো ঝামেলা করে? করলে করুক, বাট আমি কিছু করব না। ঝামেলা কেন করবে? আমরা কি মরে গেছি নাকি? আমরা থাকতে তন্নি আর কোনো ঝামেলা করতে পারবে না। ঠিক বলছিস বন্ধু, যা হয়েছে বাদ দে, আমরা আসি, তুই টেনশন করিস না। সেদিন ওদের সাথে আড্ডা দিয়ে বাসা চলে আসলাম। রাতে বসে বসে ভাবতেছি, আমার জন্ম হলো কি শুধু ঝামেলায় পড়ার জন্য? যাও, সবকিছু ছেড়ে একটু ভালো হতে চেয়েছি, সেটাও সম্ভব হচ্ছে না। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার কলেজে গেলাম। ক্লাসে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় তন্নি মেয়েটা আসলো। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে এসেই আমাদের রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি ওর দিকে না তাকিয়ে আবার আড্ডা দিতে শুরু করলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছি, এমন সময় তন্নি গুন্ডি ফ্রেন্ডগুলো এসে আমাকে ঘিরে ধরলো। কি রে হিরো, কই যাস? দেখেন, আপনাদের সাথে আমি কথা বলতে চাই না, সো আপনারা আপনাদের মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আরে, ওর মতো ছোট লোক আমাদের সাথে কি কথা বলবে? ও কোনো যোগ্যতা আছে আমাদের সাথে কথা বলার? মাথায় রক্ত উঠে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে আর কোনো কথা না বলে সোজা হাঁটা দিলাম। এমন সময় তন্নি অন্য পাশ থেকে আমার সামনে এসে দাঁড়ালো। কি রে ছোট লোক, কই যাস? দাঁড়া এখানে। আপনার সমস্যা কি? আমার সমস্যা তুই, তোকে দেখলেই আমার গা জ্বলে। ডাক্তার দেখান, আপনার মনে হয় চুলকানি হয়েছে। তুই কি ভাবছিস কাল ছেলেটার হাত থেকে বেঁচে গেছিস বলে আমিও তোকে ভয় পেয়ে যাব? নো, নেভার। তুই শুধু দেখ আমি তোর কি হাল করি। যা পারেন করেন, এখন সরেন সামনে থেকে। তারপর সোজা ক্যান্টিনে চলে গেলাম। সানিদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। কিছু দূর যাবার পর একটা ছেলে আমার পিছু নিল। খেয়াল করলাম ছেলেটা আমাকে ফলো করছে। আর একটু সামনে যাওয়ার পর আরো একটা ছেলে গলির থেকে বের হয়ে ওই ছেলেটার সাথে হাঁটতে লাগলো। এভাবে মোট 5 জন ছেলে আমার পিছু নিল। আমি তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম, ওরাও তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। একটু পর একটা ছেলে আমাকে পেছন থেকে ডাক দেয়, ওই সাদা শার্ট, দাঁড়া। আমি পেছনে তাকাতেই দেখি প্রথমে সেই ছেলেটা আমাকে ডাক দেয়। জি, আমাকে বলছেন? তো এখানে কি তোর বাপ আছে যে তোকে বাপ ডাক দিবে? মাথা পুরো খারাপ হয়ে গেল। ইচ্ছা করছে একটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেই। রাগে কন্ট্রোল করে বললাম, বলেন কি বলবেন? তোর কাছে আগুন আছে? জি না, আমি আগুন রাখি না। ওই বেটা, রাখিস না কেন রে? জানিস না আমাদের আগুন লাগবে? আপনাদের এত আগুনের দরকার হলে নিজেরাই তো সাথে রাখতে পারেন, অন্যের কাছে হাত পাতার কি দরকার? ওই কি রাখবো কি রাখবো না সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? কথা বল। ছেলেটা আমাকে ধাক্কা দিতে লাগলো। কি ব্যাপার, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? ছেলেগুলো আমাকে চারপাশে ঘিরে ফেললো। 2টা ছেলে হঠাৎ করে আমার হাত 2টা ধরে ফেললো। বাকি 3 জন ইচ্ছা মতো মারতে শুরু করলো। আমি চাইলে ওদের সাথে পেরে উঠতে পারছি না, তাই একটা ছেলে আমার মাথার জোরে একটা আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম সানি, আয়মান আর ফারিয়া আমার পাশে বসে আছে, আমার মাথায় ব্যান্ডেজ করা। কিরে, তোরা এখানে? এখন কেমন লাগছে তোর? ভালোই, তোদের কি অবস্থা বল? আমরা ঠিক আছি। বল, তোর এই অবস্থা কে করলো? এই আয়মান, তুই পাগল? ওর মাত্র জ্ঞান আসলো আর তুই এখনই প্রশ্ন শুরু করে দিলি? ও আগে একটু সুস্থ হোক, তারপর সবকিছু জানতে পারবি। ডাক্তার বলেছে বিকেলবেলা নিয়ে যেতে পারবো। সাদিয়া কই রে? ওর আম্মু অসুস্থ, বাসায় চলে গেছে। একটু আগেও এখানে ছিল। তুই আজকে আর ম্যাচে যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চল, ভালো হলে তারপর ম্যাচে যাবি। আরে না, ও আমার সাথে যাবে, আমি আম্মুকে বলে দিয়েছি। না রে, আমি কারো বাসায় যাব না, ম্যাচেই ঠিক আছে। তোদের টেনশন করার দরকার নেই, তোরা বরং এখন যা, পারলে বিকেল বেলা আসিস, আর না পারলে আসার দরকার নেই, আমি বাসায় যেতে পারবো। আরে মাথা খারাপ নাকি? তোকে এভাবে রেখে যাবো না। এই ফারিয়া, তুই মেয়ে মানুষ, বাসায় বকাঝকা করবে। তুই বরং বাসায় চলে যা, আমরা জুয়েলকে বাসায় দিয়ে এসে তারপর যাব। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে কল দিস। ওকে, যা তাহলে, কাল ক্যাম্পাসে আসলে দেখা হবে। এরপর ফারিয়া চলে যায়। সানিয়া আর আয়মান বিকেল পর্যন্ত আমার সাথেই ছিল। বিকেলবেলা আবার ম্যাচে ফিরে গেলাম। এখন মোটামুটি ভালো লাগছে। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। সানি, আয়মান সময় পেলে এসে দেখা করে যায়। সাদিয়া, ফারিয়াও কয়েকবার আসছিল আর নিয়মিত গ্রুপে কথা হয়। 1 সপ্তাহ পর কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। সানি আর আয়মান আমার সাথেই গেল। ভিতরে গেলাম, দেখলাম ফারিয়া আর সাদিয়া। চল ক্লাসে যাই। অনেকদিন ক্লাস করিনি। আরে আজব, তোরা তো প্রতিদিনই কলেজে আসিস, তাহলে ক্লাস করিসনি কেন? আরে বেটা, তোরে ছাড়া ক্লাস করে কোনো মজা আছে? চল ক্লাসে চল। চল। আচ্ছা শোন, 2টো ক্লাস করে চলে আসবো। কেন? আজকে একটু ঘুরতে যাব, অনেকদিন কোথাও ঘুরতে যাই না। আচ্ছা, দেখা যাবে, এখন চল। 3য় তলায় ওঠার সাথে সাথে দেখলাম ওই গন্ডি তন্নি মেয়েটা আর ফালতু বান্ধবীগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করতেছে। আমাকে দেখে এগিয়ে আসলো। কিরে, তুই এখনো বেঁচে আছিস?
আমি তো ভাবছি সেদিনেই মরে গেছিস। ওই তোর সমস্যা কি রে? তুই ওর সাথে এমন করলি কেন? ভাগ্যিস সেদিন আমরা ছিলাম না, তাহলে দেখতি। তন্নির সাথে সাথে সানির কলার চেপে ধরে তারপর বলে, কি দেখাতি তুই? ডানা গজাইছে তাই না? বেশি পাকনামি করলে আজই টিসি লাথে দিয়ে কলেজ থেকে বের করে দিব। দেখি তোর কোন বাপ আমার কি করতে পারে। এই তোর বাবা কলেজের সভাপতি বলে যা ইচ্ছে তাই করবি নাকি? তুই চুপ থাক শালা ফালতু। তন্নি, তুই কিন্তু বেশি করে ফেলছিস। এই কলেজে আমরাও বেতন দিয়ে পড়ালেখা করি, তোর বাবার টাকায় পড়ি না। সো কথাবার্তা ঠিক করে বলবি। ওই এই ছোট লোকের বাচ্চার জন্য তোদের এত দরদ কেন? ও ছোট লোক হোক আর যাই হোক, ও আমাদের ফ্রেন্ড। আর ওর বাবা তোর 14 গোষ্ঠীকে কিনতে পারবে। মানে? তোকে এত মানে বোঝাতে পারবো না। জায়গা দে, ক্লাসে যাব। আই শোন, তোরা খুব ভালো করে জানিস আমি জিনিস। সো এখনো সময় আছে, ওই ছোট লোকের বাচ্চার সাথে আর মিশবি না। সেটা তোকে জিজ্ঞেস করে আমরা করব না। দেখ তোদের কি হাল করি। একটা তো একটুর জন্য বেঁচে গেল, তোরা কি করে বাঁচিস সেটা আমি খুব ভালো করে দেখব। যা পারিস কর। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনতেছিলাম। ক্লাসে গিয়ে নীরবে বসে রইলাম। কি রে, কি ভাবছিস? আমার জন্মই হয়েছে শুধু ভেজালের মধ্যে পড়ার জন্য মনে হয়। আরে টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরও তন্নি যদি তাদের কোনো ক্ষতি করে, ওর তো বিশ্বাস নেই। আরে কিচ্ছু করতে পারবে না। তারপরও একটু পর স্যার আসলো, এসে প্রি টেস্ট পরীক্ষার কথা জানিয়ে দিয়ে গেল। 1 সপ্তাহ পর পরীক্ষা। স্যার চলে যাওয়ার পর ক্যান্টিনে গিয়ে নাস্তা করে বাসায় চলে আসলাম। বাকিরাও সবাই চলে যায়। এই 1 সপ্তাহ আর ক্যাম্পাসে যায়নি। যদি তন্নি মেয়েটা কোনো ঝামেলা করে পরে দেখা যাবে এই পরীক্ষাটা মিস হয়ে যাবে, তার চেয়ে ভালো কলেজে না যাওয়াটাই উত্তম। সানি আর আইমানের সাথে বিকেলবেলা বসে বসে আড্ডা দিতাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। রেডি হয়ে কলেজে চলে গেলাম। গেটের সামনে আমানের সাথে দেখা। কি রে, আসছিস? আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। বাকিরা কোথায়? ওরাও ছিল, আমি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, চল হলরুমে যাই। হলরুমে গেলাম। সানিকে দেখলাম এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত দিলাম। খিরে, কি দেখোস? আরে মামা, চলে আসছিস? ওদিকে কি দেখোস? সাদিয়াকে নাকি পাশেরটাকে? আরে না, তোরা আসছিস না দেখে ওদিকে তাকিয়ে রইলাম আর কি। বুঝি বুঝি, সব বুঝি। ফ্রেন্ড হয় আমাদের, ভুলেও অন্য চিন্তা করিস না। পরে দেখবি ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে গেছে। তুই শালা এক লাইন বেশি বুঝিস। আচ্ছা বাদ দে, ভিতরে চল। চল। ভিতরে গিয়ে সিট নাম্বার খুঁজতে লাগলাম। অবশেষে মাঝখানে একটা টেবিলে আমার সিট পড়লো। আমার পাশে দেখি তন্নের সিট। মেয়েটা প্রথমে বসে আড্ডা দিচ্ছিল। আমাকে দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপর বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? এই ভদ্রভাবে কথা বলেন, এখানে আমার সিট, তাই আমি এখানে। কিন্তু তুই আমার পাশে বসতে পারবি না। সেটা আপনি স্যারকে বলেন, আমি এখানেই বসবো। সেদিনের মায়ের কথা ভুলে গেছিস? আজকেও তোর একই অবস্থা করব। যা পারেন করেন, বাট আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। দেখ আমি কি করি। দূর, এই মেয়েটা থেকে যতই দূরে থাকতে চাই ততই কাছে চলে আসি। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। তন্নি উঠে চলে গেল। বাইরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। কি ব্যাপার জুয়েল, সমস্যা করছো কেন? স্যার বিশ্বাস করেন, আমি কিছুই করিনি। উনি বলছে আমি নাকি এখানে বসতে পারবো না। কেন, এখানে বসলে সমস্যা কি? না স্যার, এই ছোট লোকের বাচ্চা আমার সাথে বসতে পারবে না। ওর কোনো যোগ্যতা আছে আমার সাথে বসার? সবগুলো স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। স্যার তন্নিকে বলল, বসার মধ্যে আবার যোগ্যতা কিসের? আর ও অনেক ভালো ছাত্র। আপনাকে এত কথা শোনানোর জন্য আপনাকে ডাকিনি। আপনি জাস্ট ওকে এখান থেকে উঠতে বলেন। এটা কোন ধরনের বেয়াদবি? আপনি কি উঠাবেন নাকি আমি আব্বুকে কল দিয়ে আপনার ব্যবস্থা নিতে বলবো? না না, তোমার আব্বুকে বলার দরকার নেই, আমি ওকে উঠতে বলছি। বাবা, কিছু মনে করো না, তুমি ওই পিছনের বেঞ্চটাতে গিয়ে বসো। কিন্তু স্যার। প্লিজ বাবা, আমার কথা শোনো। ওকে স্যার। তারপর আমি পিছে চলে গেলাম। রাগে পুরো শরীর গরম হয়ে গেল। ইচ্ছা করছে আগের রূপে ফিরে যাই আর দেখিয়ে দেই জুয়েল কি জিনিস। মুহূর্তেই বাবার কথাগুলো মনে পড়ে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে পিছনে গিয়ে বসলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি কমন পড়েছে, ভালোই লিখলাম। তন্নি নাকি ফার্স্ট গার্ল। আমার টার্গেট তন্নিকে যেভাবে হোক পিছনে ফেলতে হবে। সেই টার্গেট নিয়ে আমি আমার মতো পরীক্ষা দিচ্ছি। এভাবে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। আমি সবার শেষে যেতাম আর সবার আগে চলে আসতাম। চাইতাম না আর কোনো ঝামেলা হোক। মাঝে মাঝে সানি আর আইমান এসে বাসায় দিয়ে যায়।
পরীক্ষার পর 7 দিন বন্ধ দেয়। সানি, আইমান, সাদিয়া আর ফারিয়া সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে। আমাকে বলল, বাট আমার পকেটে কোনো টাকা ছিল না। তাদেরকে মিথ্যা কথা বললাম যে আমি টিউশন দেখে যেতে পারবো না, হয়তো পরে দেখা যাবে। আমার টিউশনিটাই চলে গেল। পরে ওরাও আর ঘুরতে যায়নি। এমনই প্রতিদিন বিকালবেলা সবাই মিলে আড্ডা দিতাম। আজকে বন্ধের শেষ দিন, সন্ধ্যার সময় টিউশনিতে গেলাম। গিয়েই তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি যে বাসায় পড়াই সে বাসায় তন্নি বসে বসে টিভি দেখতেছে। আমাকে দেখে রেগে লাল হয়ে বলে, ওই ছোট লোক, তুই এখানে কেন? আমি কোনো কথা না বলে পড়ার রুমে চলে গেলাম। এখানে কোনো কথা বললে মেয়েটা আমাকে বারবার ছোট করবে। এখানে অন্তত আমার একটা মান সম্মান আছে। আমি গিয়ে পড়াতে শুরু করলাম। আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, ও তোমার কে হয়? ও আমার ফুফাতো বোন, আপনি চেনেন নাকি? না, এমনি। আরে ভাইয়া, ও তো আপনাদেরই কলেজে পড়ে, দেখেননি কখনো? একবার মনে হয় দেখেছিলাম, সেজন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দাও, তুমি বই বের করো। তারপর বই বের করে পড়তে শুরু করলাম। তন্নি আমাকে দেখেই ওই মামিকে, মানে আমার স্টুডেন্টের আম্মুকে বারবার কি যেন বলতেছে। ওর মামিও কি যেন চিন্তা করলো, তারপর কাকে কল দিয়ে কথা বললো। আমি ওর দিকে খেয়াল করলাম ওরা কি করতেছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি পড়ানো শেষ করে বাইরে চলে যাব, এমন সময় স্টুডেন্টের আম্মু এসে আমাকে বলে, এই নাও। কি এখানে আন্টি? তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি, আমার তো এখনো মাস শেষ হয়নি। জানি, কিন্তু তোমার পড়ানো আমাদের ভালো লাগছে না, তাই আমরা লিজার জন্য অন্য টিচার ঠিক করেছি। তোমাকে আর আসার দরকার নেই। মুহূর্তে পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এই 2টা টিউশনে দিয়ে আমি লেখাপড়ার খরচ চালাই, খাওয়া দাওয়া করি, আর তন্নি আমার পেটে লাথি দিল। বাহ, আসলে নিয়তি কি থেকে কি করে বলা যায় না। আমি আর কোনো কথা না বলে ওই বাসা থেকে চলে আসলাম। তন্নিকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। ফকিন্নি, তোরে যদি কোনো জায়গা মতো পায় তখন বোঝাবো জুয়েল কি জিনিস। আপাতত এই শহর, এই ক্যাম্পাসে নতুন, তাই কিছু করছি না। নিজের ফাউন্ডেশনটা ঠিক করে নিই, তারপর দেখবি। পরের দিন কলেজ খুললো, কিন্তু গেলাম না, কেমন যেন বিরক্ত লাগছে। সানি, আইমান অনেকবার কল দিয়েছে, ধরিনি। রাস্তা বের হলাম, যদি 2 থেকে 1টা টিউশনি পাই তাহলে আপাতত চিন্তাটা কমবে। কিন্তু এই নিষ্ঠুর শহরে কোনো কিছু সহজে পাওয়া যায় না। মাথার উপর বাবার ছাদ যে কি জিনিস এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ইচ্ছে করছে আবার আব্বু আমার কাছে ফিরে যাই, কিন্তু সেটা অসম্ভব। আমি যে কাজগুলো করেছি সেগুলোর জন্য আব্বু আম্মু জীবনও আমাকে ক্ষমা করবে না। সেদিন বাসায় এসে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি ফারিয়া কয়েকবার কল দিয়েছে। আমি ব্যাক করলাম। কিরে, কি অবস্থা? ওই হারামি, কল ধরিস না কেন? সরি রে, ঘুমেছিলাম। বল, কি হয়েছে? কালকে ক্যাম্পাসে আসিসনি কেন? কালকে তোকে স্যাররা অনেক খুঁজছিল। কেন? আমি আবার কি করলাম? আগে বল, ট্রিট দিবি? আচ্ছা বাবা, দিব। এখন বল, কি হয়েছে? তুই আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিস। কনগ্রাচুলেশন দোস্ত। আরে কি বলিস, সত্যি নাকি? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? আচ্ছা ঠিক আছে, তোরা ক্যাম্পাসে থাক, আমি আসতেছি। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেলাম। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বয়ে যাচ্ছে। তন্নিশালী এবার ঠেলা বোস। বাবার সভাপতি আর নিজে একটু মেধাবী হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলেছিস আমাকে। এবার তোকে বোঝাবো আমি কি জিনিস। কলেজে চলে গেলাম, সবাই ছিল। আমি গিয়ে ওদের সাথে হাত মিলালাম। বাকি যারা আছে সবাই এসে কথা বলে গেল। নিজের কাছেও ভালো লাগছে। আইমানকে দেখলাম একদম হিরো সেজে এসেছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে আজ কেমন সাজুগুজু, ঘটনা কি? আয় মানবো, দাঁড়া একটু পরে বলছি। এখন বললে সমস্যা কি? সাদিয়া আর ফারিয়া চলে যাক। ওরা সহজেই যাবে না। তুই বরং এক কাজ কর, পুকুর পাড়ে চলে যা, আমি সানিকে নিয়ে আসতেছি। ওকে। পরে আমি সানিকে সিস্টেম করে পুকুর পাড়ে চলে গেলাম। এবার বল, কি হয়েছে? কিভাবে যে বলি? ওই শালা, আমার কি তোর শ্বশুর লাগে যে লজ্জা পাচ্ছিস? বল, কি বলবি? পরে আমি সানিকে সিস্টেম করে পুকুর পাড়ে চলে গেলাম। এবার বল, কি হয়েছে? কিভাবে যে বলি? ওই শালা, আমার কি তোর শ্বশুর লাগে যে লজ্জা পাচ্ছিস? বল, কি বলবি? দোস্ত, সাদিয়াকে আমি ভালোবাসি, একটু সিস্টেম করে দে না। কোন সাদিয়া? আমাদের বন্ধু সাদিয়া। কি, তুই আর মেয়ে পেলি না? আরে কি করব বল, সেই প্রথম থেকে ওকে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয় তাই। তোরা না করলে কে করবে বল? আচ্ছা, টেনশন করার দরকার নেই, দেখি কি করা যায়।
আজকে বলে দে। আরে আজকে না, সময় করে। আচ্ছা কয়েকদিন পর তো ওর জন্মদিন, সেদিন না হয় করে দিস, আমি শিখিয়ে দেব। থ্যাঙ্কস দোস্ত। এখন থ্যাঙ্কস দেওয়ার কোনো দরকার নেই, যখন কাজ হবে তখন দিস। এখন চল বাইরে যাই। চল। ওরা বসে আছে। তারপর বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি, সানি, আইমান, সাদিয়া আর ফারিয়া বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় তোর নেতার পুরো গ্যাং নিয়ে আমাদের সামনে আসলো। এসেই আমার কলার চেপে ধরলো। খুব হিরো হয়ে গেছিস না? তুই এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবি? যদি না যাই কি করবি তুই? ওই তুই চুপ থাক, তোর মতো ফালতুর সাথে কথা নাই। এই তোর সমস্যা কি? সবসময় গুন্ডামি মাস্তানি ছাড়া আর কোনো কাজ নেই তোর? দাঁড়া, তোরও ব্যবস্থা নিতেছি। খুব পাখা গজিয়েছে তাই না? ওই তোকে যেন দ্বিতীয়বার আমি না দেখি। কি করবি দেখলেই? তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। দেখ এবার আমি কি করি। আরে যা 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 পারিস কর, আমার চুলও ছিঁড়তে পারবি না। দেখবি কি করি, এখনো সময় আছে, চলে যা। ধুর, মেজাজটাই খারাপ করে দিল। না, আর এখানে থাকবো না। আমার জন্য আমার বন্ধুদেরও সমস্যা হতে পারে। আয়মান আর সাদিয়ার রিলেশনটাই করে দিয়ে চলে যাব। কলেজ শেষ করে চলে যাচ্ছি, এমন সময় একটা ছেলে আমাকে পেছন থেকে ডাক দেয়। আমি পেছনে তাকাতেই দেখি সেদিনের সেই ছেলেটা, যে প্রথম আমার গায়ে আঘাত দিয়েছিল। কি ভাই, সমস্যা কি আপনার? সেদিনের মায়ের কথা তোর মনে নেই? সেদিনের মায়ের তোর কি পেট ভরেনি? মানে আজকেও তোর মারার জন্য টাকা দিয়েছে। তুই এখন বল তোকে কি করব? তো মারেন, টাকা যেহেতু খেয়েছেন তো মারেন। মনে রাখবেন, বিনা অন্যায় কাউকে আঘাত করলে সেটার ফল আপনিও পাবেন। আচ্ছা শোন, আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোকে এই ক্যাম্পাস থেকে চলে যেতে হবে, আর 1 সেকেন্ডও থাকতে পারবি না। মানে? কিছু বললি না কেন? ওকে, চলে যাব। আপনার ম্যাডামকে বলবেন শান্তিতে থাকতে। তুই গেলেই তো উনি শান্তিতে থাকবে। আমি আর কোনো কথা না বলে বাসার দিকে হাঁটা দিলাম। চিন্তা করলাম আর না থাকায় বেটার হবে। আয়মান যে সাদিয়াকে প্রপোজ করে বলেছিল সেটার কি হবে? দূর, যা হবার হবে। আগে ওদের দুজনকে মিলিয়ে দিয়ে যায়। কিন্তু সাদিয়ার বার্থডে তো আরো কয়েকদিন পর। এই কয়েকদিন ক্যাম্পাসে গেলে ছেলেগুলো আবার আক্রমণ করবে। এবার আক্রমণ করলে আর বেঁচে থাকবো মনে হয় না। তার চেয়ে বেটার এই কয়েকদিন ক্যাম্পাসেই যাব না। এভাবেই কয়েকদিন চলে গেল। সানি, আয়মান বারবার কল দিয়ে কারণ জানতে চাইলো। আমি অসুস্থ বলে কাটিয়ে দিলাম। অবশেষে সাদিয়ার বার্থডে চলে আসলো। আগামীকাল সাদিয়ার বার্থডে। আজকে থেকে সবাই মিলে প্রিপারেশন নেওয়া শুরু করলাম কিভাবে কি করব। বিকেলবেলা সানি, আয়মান আর আমি দিঘির পাড়ে গেলাম। দোস্ত, কেমনি কি করবো একটু বল তো। কেকের অর্ডার দিয়েছিস? আমি আসার সময় দিয়ে আসছি। গুড। কেকের মধ্যে একটা রিং লুকানো থাকবে। আমরা 3 জন ছাড়া আর কেউ যেন না জানে। অনুষ্ঠান করবি কোথায়? সিজলার রেস্টুরেন্ট করলে কেমন হয়? আর না, ক্যাম্পাসেই করব। ফারিয়াকে বলে দেবো আমাদের ডিপার্টমেন্টের সবগুলো মেয়েকে নিয়ে আসার জন্য। ক্যাম্পাসে কোথায় করবি? আমাদের ক্লাসেই। ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমাদের সব কাজগুলো সেরে ফেলবো। আচ্ছা, ও প্রপোজ করবে কিভাবে? বলছি, আয়মান শোন। বল। এই স্টাইলে প্রপোজ করবি। আচ্ছা, সাদিয়া যদি রাজি না হয়? সেটা পরে দেখা যাবে, আগে প্রপোজ তো কর। একটা কাব্য মুখস্থ করতে বললাম। আমরা আছি, টেনশন করিস না। আশা করি অ্যাকসেপ্ট করবে। দোয়া কর দোস্ত। আচ্ছা, এখন কিছু কেনাকাটা করতে হবে। কি কি কিনবি? আগে বাজারে চল, তারপর না হয় দেখা যাবে। ওকে চল। আচ্ছা, আরেকটা কথা। কি? কালকে কি শার্ট প্যান্ট পরবো নাকি কোট টাই? কালকে পাঞ্জাবি পরবি? তাহলে তোরাও পরিস। সেটাও পরে দেখা যাবে। পরে না, চল আমরা সেম কালারের পাঞ্জাবি কিনে নেই, কালকে পরবো। আচ্ছা ঠিক আছে। এরপর 3 জনে মিলে অনেক কেনাকাটা করলাম। জন্মদিনে যতগুলো আইটেম আছে তার চেয়ে একটু বেশি কিনলাম। সবগুলো কেনাকাটা শেষ। এমন জন্মদিন আমি আগে কখনোই পালন করিনি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি ক্যাম্পাসে যেতে হবে, তাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সানির বাসার সামনে চলে গেলাম। আমি আর সানি তাড়াতাড়ি করে ক্লাসে গেলাম। যাওয়ার সময় সবগুলো জিনিস সাথে করে নিয়ে গেলাম।
গিয়ে আমরা দুজনে ক্লাসরুমে সাজাতে লাগলাম। সানি বলল, এই ফারিয়াকে একটা কল দিব। কেন? ফারিয়াকে না ডাকলে হয়তো মনে কষ্ট নেবে। আচ্ছা ঠিক আছে, কল দে। সানি ফারিয়াকে কল দিল। হ্যালো ফারিয়া, তো কই তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আরে ফকিন্নি, বাসায় কি করস? আজকে যে সাদিয়ার বার্থডে, তুই ভুলে গেছিস? ও শিট, আমার তো মনেই ছিল না। তোরা কোথায়? আমরা ক্লাসে আছি, তাড়াতাড়ি আয়। ওকে, আমি সাদিয়াকে নিয়ে আসছি। আরে ওরে নিয়ে আসার দরকার নেই, ওরে নিয়ে আসলে তো আমাদের সব প্ল্যান জেনে যাবে। তাও ঠিক। আচ্ছা তোরা থাক, আমি আসছি। তাড়াতাড়ি। ফারিয়া আসতে আসতে আমি আর সানি সবকিছু রেডি করে ফেললাম। একটু পর ফারিয়া আসলো। কে রে, এত কিছু কখন করলি? পরে শুনিস, এখন একটা কাজ কর। কি কাজ? সাদিয়া আসছে কিনা দেখ, যদি আসে তাহলে ক্লাসে আসে দিস না। আমাদের এখনো অল্প কিছু কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। তো দাঁড়িয়ে আছিস কেন? যা বাইরে গিয়ে দেখ। এই তুই আইমানকে একটা কল দে তো। ওয়েট, দিতেছি। কি ব্যাপার দুলা ভাই, কই আপনি? তাড়াতাড়ি আয়। এই তো আমি গেটের সামনে আছি, 2 মিনিট ওয়েট করে আসছি। একটু পর আইমানও চলে আসলো। আমাদেরও সবকিছু রেডি। বাহ, এত সুন্দর লাগছে ক্লাসরুমটা দেখে, শরীরে একটা ভাব চলে আসলো। বন্ধু, আমার তো শরীর কাঁপতেছে। কেন? কিভাবে যে প্রপোজ করব, আগে কখনো কাউকে করিনি তো, তাও এরকম একটা পরিবেশে। কবিতাটা মুখস্থ করেছিস? ওটা মনে মনে রিভিশন দে। দিতেছি তো। কথা বলতেছি এমন সময় ফারিয়া কল দিল। হ্যালো জুয়েল। বল। সাদিয়া তো আসছে, এখন কি করব? আচ্ছা নিচে দাঁড়া, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। এরপর আমি চলে গেলাম। যাওয়ার সময় সানিকে বললাম সবগুলো ফ্রেন্ডকে ক্লাসে ডেকে নিয়ে আসতে। এরপর আমি নিচে চলে গেলাম। গিয়ে দেখি ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আমি যাওয়ার পর, কি রে, তোর আবার কি হয়েছে? কেন, আমার আবার কি হবে? নীল পাঞ্জাবি গায়ে দিয়ে আসলি, ঘটনা কি? আরে কিসের ঘটনা, এমনি একটা কারণ আছে। তো কারণটা কি আমরা জানতে পারি না? ওই সব জানতে পারবি, এখন ক্লাসে চল। ওকে চল। ওই দাঁড়া। আবার কি হলো? আমি কোনো কথা না বলে ওর চোখগুলো আড়াল করে ধরলাম। কি রে, চোখ ধরছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এখন হাঁটতে থাক। আমি সাদিয়ার চোখগুলো ধরে ক্লাসে নিয়ে যাচ্ছি, আর পুরো ক্লাসের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমাদের এমন কর্মকাণ্ড দেখে সবাই আমাদের পিছন পিছন আসতে লাগলো। যাই হোক, অবশেষে ক্লাসে নিয়ে গেলাম। ক্লাসেও অনেকগুলো বন্ধু ছিল। আমি ক্লাসে নিয়ে গিয়েই ওর চোখ খুলে দিলাম আর বললাম সারপ্রাইজ। সবাই একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে। আমিও বললাম হ্যাপি বার্থডে সাদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সাদিয়া এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে। সাদিয়া যখন আমাকে জড়িয়ে ধরে, বেচারা আয়মান এক বুক মনে কষ্ট নিয়ে আমার দিকে তাকায়। মনে মনে বললাম শালা সারা জীবন তোকেই জড়িয়ে ধরবে। তারপর আমি বললাম যা কেকটা কাট। সাদিয়া কেক কাটতে গেল। সানি কয়েকজন বন্ধুর হাতে অনেকগুলো বাজি দিয়ে দিল। সবাই বাজি ফাটাইতেছে, আবার অনেকে স্প্রে মারতেছে। এসব কাণ্ড দেখে ফারিয়াও অবাক হয়ে গেল। সাদিয়া মোমবাতি নিভালো, সবাই একসাথে উইশ করলাম। যখন সে কেক কাটবে তখনই কেকের ভিতর থেকে একটা রিং বের হয়। রিং দেখে সাদিয়া আরো বেশি অবাক হয়ে যায়। আমি আয়মানকে ইশারা দিলাম এবার তোর কাজ সেরে ফেলতে। আয়মান আস্তে আস্তে সাদিয়ার সামনে গেল। রিংটা হাতে নিয়েই ফিল্ম স্টাইলে হাঁটু গেড়ে বসে আমি যে বাক্যটা শিখিয়ে দিয়েছিলাম সেটা বলতে লাগলো। দেখেছি যেদিন প্রথম তোমায় দিয়েছি এই মন, এক জীবনে ভালোবেসে ভরবে না এমন। ধরবে কি আমার হাত সারা জীবনের জন্য, বুঝবে কি আমার মন একটিবারের জন্য। যদি ধরো এই হাত, কথা দিলাম পুরো পৃথিবী ছেড়ে দিব, তবুও তোমার হাত ছাড়বো না। সাদিয়া, আমি তোকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আমি সারা জীবন তোর সাথেই কাটাতে চাই। আই লাভ ইউ সাদিয়া। কথাগুলো বলে আয়মান নিচের দিকে তাকিয়ে আছে, ডান হাতে রিংটি বাড়িয়ে দিয়ে। সাদিয়া গলা শুকিয়ে গেল মনে হয়, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আর আমাদেরকে তাকাতেই আমি ইশারায় অ্যাকসেপ্ট করতে বললাম। সানিও বলল। এরপর ফারিয়ার দিকে তাকালো। সেও কিছুক্ষণ চুপ থেকে তারপর হ্যাঁ সূচক মাথা নাড়লো। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো, তারপর নিজের হাত বাড়িয়ে দিল। আয়মান খুশিতে রিংটা পরিয়ে দিল। ক্লাসের সকল বন্ধু একসাথে তালি বাজাতে শুরু করলো।
এরপর কেক কাটলো, আমরা একে অন্যকে খাইয়ে দিলাম। পরে একজন অন্যজনের মুখে কেক মেখে দিলাম। তারপর সবাই মিলে ছবি তুলতে লাগলাম। এমন সময় তন্নি মেয়েটা ক্লাসে আসলো। এসব কর্মকাণ্ড দেখেই রাগে লাল হয়ে গেল। আমার দিকে চোখ বড় বড় করে তাকাতে লাগলো। দেখে মনে হচ্ছে আমি তার অনেক সম্পদ লুট করে নিয়ে আসছি। তারপর কি যেন চিন্তা করে আবার ক্লাসের বাইরে চলে গেল। তন্নিকে দেখে আমারও কেমন যেন একটা টেনশন চলে আসলো। আল্লাহ জানে আজকে আবার কি করে। যাই হোক, সবকিছু শেষ। আমরা সবাই কলেজ থেকে বের হয়ে গেটের সামনে গেলাম। দেখলাম একটা পুলিশের গাড়ি। আমরা গেট পার হয়ে বাইরে আসতে একটা পুলিশ আমার কলার চেপে ধরে বলল, ওই তোর নাম জুয়েল? জি। চল তাহলে। কোথায়? শ্বশুর বাড়ি। আমার অপরাধ? বাহ, শ্বশুর বাড়ি কি জিনিস তাহলে বুঝে গেছিস। অপরাধ কি সেটা থানায় গেলেই বুঝতে পারবি। স্যার, আপনি বিনা কারণে ওকে নিয়ে যেতে পারেন না। আগে কারণটা তো বলে যাবেন। ওই তোরা চুপ থাক, তোদের ব্যবস্থা নিচ্ছি। আর আগে এই হালারে একটু দেখে নেই। একথা বলে আমার কলার চেপে ধরে গাড়িতে তুললো। কোনো কিছু বুঝে ওঠার আগেই থানায় নিয়ে গেল। থানার ভিতরে নিয়ে গিয়ে আমার হাত দুটো বেঁধে ইচ্ছা মতো পেটাতে লাগলো। একটু পর থানার বড় স্যার আসলো। স্যার দেখেন না, ওরা আমাকে বিনা অপরাধে নিয়ে এসেছে, মারধর করতেছে। কেন, রিপ্রেজেন্ট করার সময় এই কথা মনে ছিল না? মানে? আসছে আমার ধোয়া তুলসীর পাতা, এখন সবকিছু জেনেও না জানার ভান ধরেছে। স্যার আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। চুপ কর। তুই জাহিদ সাহেবের মেয়ের সাথে রিপ্রেজেন্ট করিসনি? আজকে সকালে তো ওর গায়ে হাত দিয়েছিস। ও তোর নামে মামলা করে গেছে। তার উপর জাহিদ সাহেবও রেগে আগুন। স্যার বিশ্বাস করেন, আমি কিছুই করিনি, ও মিথ্যা বলছি। আমরা তো কচি খোকা, কিছুই বুঝি না। এত ছেলে থাকতে তোর নামে কেন বিচার দিল? নিশ্চয় তোর ভিতর কোনো ঘাবলা আছে। স্যার আমি সত্যি বলছি। চুপ কর শালা। এই কনস্টেবল ওরা হাত পা বেঁধে ইচ্ছা মতো পিটাও। ওর মুখ দিয়ে সত্য কথা বের করেই ছাড়বে। ওকে স্যার। তারপর দুইটা পুলিশ এসে আমাকে বেঁধে পিটাইতে শুরু করলো। এতবার বলছি আমি কিছুই করিনি, তবুও কেউ আমার কথাই শুনলো না। মার খেয়ে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আমার এমন অবস্থা হয়েছে যে ঠিক করে দাঁড়াতেও পারছি না। এভাবে 3টা দিন কেটে গেল। এই 3 দিন অনেকবার আমাকে বলাতে চেয়েছিল যে আমি এই টিজিং করেছি, বাট আমি স্বীকার করিনি। পরের দিন সকালবেলা সানি আর আয়মান একটা উকিল সাথে করে নিয়ে আসলো। তারপর জামিন নিয়ে আমাকে বের করলো। কে তোর এই অবস্থা কেন? এই বেটা মূর্খ, এখন এগুলো বলার সময় আছে? ওরে ডাক্তার দেখাতে হবে, চল। আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তার দেখিয়ে বের হলাম। সানি আর আয়মান আমার সাথে আমার বাসায় আসলো। কি হয়েছে এবার বল। তন্নি আমার নামে মামলা দিছে। কেন, কিসের মামলা? আমি নাকি ওরা ইপটিজিং করছি। আর সেদিন সকালেও কান্না করতে করতে থানায় নালিশ করে আসছে। তার উপর ওর বাবার কানেও গেছে যে আমি ওকে ডিস্টার্ব করি। তো তুই কিছু বলিসনি? বলেছি অনেকবার, বাট কেউ বিশ্বাস করতে চায়নি। তো এখন কি করবি, কিছু চিন্তা করেছিস? অন্য কোথাও ট্রান্সফার নিয়ে চলে যাব। মানে কি, অন্য কোথাও যাবি কেন? এখানে থাকলে তোদেরও প্রবলেম হবে, সো না থাকাটাই বেটার হবে। আমরাও তাহলে ট্রান্সফার নিয়ে যাব। আরে দূর, তোরা কেন নিবি? আচ্ছা বাদ দে। ফারিয়া সাদিয়া কেমন আছে? আচ্ছা ভালোই। আমার ব্যাপারে কিছু বলেছিস? সব জানে, আমি বলেছি। আচ্ছা বাদ দে তো। তুই তো শালা বলবি, এখন গপ হয়ে গেছে। কথা শেয়ার না করলে তো তোর ভাত হজম হয় না। এই ফালতু কথা কম বল, ওরা আমাদের ফ্রেন্ড, ওদেরকে না বললে কাকে বলবো? আচ্ছা বাদ দে তো। তুই এক কাজ কর, আমাদের বাসায় চল, কিছুদিন থেকে রেস্ট নিবি, তারপরে এখানে আসিস। না, আমি এখানে ঠিক আছি। আচ্ছা এখন যাই, বিকালে আসবো। তুই এক কাজ কর, আমাদের বাসায় চল, কিছুদিন থেকে রেস্ট নিবি, তারপরে এখানে আসিস। না, আমি এখানে ঠিক আছি। আচ্ছা এখন যাই, বিকালে আসবো। ওকে যা। এরপর ওরা চলে গেল। আমি মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেলাম। পুরো শরীর ব্যথা করতেছে। বিকেলবেলা ওরা সবাই আসলো। ফারিয়া সাদিয়াও আসলো। সবাই মিলে আড্ডা দিলাম। এরপর যে যার মতো চলে গেল। আম্মুর কথা মনে পড়লো, আজকে যদি নিজের বাসায় থাকতাম হয়তো এতটা একা লাগতো না। এভাবেই কিছুদিন কেটে গেল। আমিও মোটামুটি সুস্থ, সব কিছুই করি, বাট কলেজে যাই না। ট্রান্সফার নিব করে নেওয়াও হচ্ছে না। পরের দিন কলেজে যাচ্ছি ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে। রাস্তায় বের হয়ে হাঁটতেছি, এমন সময় তন্নি একটা বাইক নিয়ে আমার সামনে এসে ব্রেক করলো। কিরে, তুই এখনো বেঁচে আছিস? শালা,
এই দুনিয়াতে কারো বিশ্বাস নাই। পুলিশকে তো সুন্দর করে সবকিছু বুঝিয়ে বললাম, তারপরেও তোকে ছেড়ে দিল। যাই হোক, এখন কোথায় যাচ্ছিস? কলেজে। কি? তোকে না বলেছি ক্যাম্পাসের কাছেও না আসতে, তারপরেও তুই কলেজে যেতেছিস? কলেজ কি আপনার একার নাকি? তুই মুখে মুখে তর্ক করিস আবার। দাঁড়া দেখ আজকে তোর কি হাল করি, শালা ছোট লোকের বাচ্চা। মুহূর্তেই মাথার রক্ত উঠে গেল। এই তুই কোন জমিদারের মেয়ে? যত সব ফালতু বখাটে, লজ্জা করে না তোর ছেলেদের পিছনে লাগতে? তোর সাহস তো কম না, তুই আমাকে ফালতু বলিস, আবার বখাটেও বলিস। দেখ এখন বখাটে কি করে। একথা বলে ঠাস করে একটা বসিয়ে দিলাম। তারপর আবার বলে, তুই শুধু একবার কলেজে আয়, তারপর দেখ আমি তোর কি হাল করি। একথা বলে বাইক স্টার্ট দিয়ে টান দিল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ও এত জোরে বাইক চালাচ্ছে দেখে আমার নিজেরই শরীর কাঁপতেছে। একটুবার যা দেখলাম তাতে আমার পুরো শরীর স্তব্ধ হয়ে গেল। তন্নি একটা বাসকে ওভারটেক করতে গিয়ে অন্য একটা বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রাস্তায় অনেক গড়াগড়ি খায়। আমি কিছুক্ষণ স্বপ্ন দেখার মতো দাঁড়িয়ে রইলাম। তারপর দৌড়ে দিয়ে গিয়ে সেখানে গেলাম। তন্নির মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বাম হাত ও বাম পায়ে অনেক আঘাত খেয়েছে মনে হয়। বাম পায়ের দুইটা আঙ্গুল ভেঙে উল্টে গেছে। সাথে সাথে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়। তারপর ওরে কোলে নিয়ে একটা সিএনজি ডেকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। রক্ত বন্ধ হচ্ছে না দেখে আমি আমার শার্টটা খুলে ওর মাথায় বেঁধে দিলাম। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম, ইমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। আমার নিজেরও কেন জানি খারাপ লাগতেছে, হয়তো আমার জন্য এসব হয়েছে। আমার সাথে রাগারাগি করে হয়তো ওর মেজাজটা খারাপ হয়ে গেছে, সেজন্য স্পিডে বাইক চালাইছে, তাই এই অ্যাক্সিডেন্টটা করছে। বসে বসে ভাবতেছি, একটু পর একটা ডাক্তার রুম থেকে বের হলো। রোগী আপনার কি হয়? জি, ও আমার ফ্রেন্ড। ওর ফ্যামিলির কাউকে কল দিয়ে আসতে বলেন, দরকার আছে। তেমন কাউকে তো আমি চিনি না, কি দরকার আপনি আমাকে বলেন। ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমার্জেন্সি রক্ত লাগবে। ওকে, আমি দিব। আপনার এক ব্যাগে কিছু হবে না, কমপক্ষে 3 ব্যাগ লাগবে। আচ্ছা দাঁড়ান, আমি দেখি কি করা যায়। তাড়াতাড়ি করেন। এরপর আমি আয়মানকে কল দিলাম। হ্যালো দোস্ত, কই তুই? এই তো বাসায় রেডি হচ্ছি, কলেজে যাব। দোস্ত তাড়াতাড়ি করে সানিকে নিয়ে আলকিমি হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? তোর কিছু হয়নি তো? আর না, আমি ঠিক আছি, তোরা 10 মিনিটের মধ্যে আয়। ওকে, আসছি, তুই বাইরে দাঁড়া। ওকে, তাড়াতাড়ি আয়। অনেকক্ষণ পর সানি আর আয়মান আসলো। কি রে, এত দেরি কেন? আরে রাস্তায় জ্যাম ছিল। এখন বল কি হয়েছে? বলার সময় নেই, তাড়াতাড়ি ভিতরে চল, রক্ত দিতে হবে। কাকে রক্ত দিতে হবে? পরে বলছি, আগে চল। এরপর ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে 3 জনই রক্ত দিলাম। তন্নির রক্ত গ্রুপ AB পজিটিভ, যার কারণে সহজে আমাদের সবার রক্ত গ্রহণ করতে পেরেছে। রক্ত দিয়ে বাইরে এসে বসলাম। এবার বল, রক্ত কার জন্য? তন্নির জন্য। মানে? পুরো ঘটনাটা ওদের সাথে শেয়ার করলাম। তুই ওরে বাঁচালি কেন? তোর মনে নাই ও তোর সাথে কি কি করেছে? তুই আমার জায়গায় থাকলে কি করতি? দেখ, ও আমার সাথে অন্যায় করেছে, আমিও জানি। আমারও অনেক ইচ্ছা ছিল ওরে একটা শিক্ষা দিতে, কিন্তু উপরওয়ালা যে ওরে এত বড় শাস্তি দিবে আমি কল্পনাও করিনি। আচ্ছা বাদ দে, তুই যে ওরে হাসপাতালে নিয়ে আসছিস সে কি জানে? না, আজ জানার দরকারও নেই। তোরাও কিছু বলিস না। না বললে সে ভাববে সে নিজে থেকেই বেঁচে গেছে। ভাবুক, আমরা যে রক্ত দিয়েছি সেটাও বলার দরকার নেই। ওর জ্ঞান ফিরে আসার আগেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু ওরে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল। আচ্ছা 1 মিনিট, তোর শার্টটা কই? তন্নির মাথা বেঁধে দিয়েছিলাম, এখন মনে হয় কেবিনে। তো এখন কি করবি? ওর জ্ঞান আসা পর্যন্ত থাক, দেখি না কি হয়, যদি কিছু লাগে। এই কেটে পড় এখান থেকে। কেন? পিছে দেখ। পিছনে তাকিয়ে দেখি তন্নির গুন্ডি ফ্রেন্ডস গুলো সবাই আসতেছে। আমরা যেই সবাই উঠে চলে যাব তখনই লিজা মেয়েটা ডাক দেয়। তন্নির অনুপস্থিতিতে লিজাই লিডারের দায়িত্ব পালন করে। ওই দাঁড়া। সবাই দাঁড়ালাম। তোদের লজ্জা করে না? মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে শুনে হাসপাতালে এসে ওকে মারার চেষ্টা করতেছিস। সানি রেগে কিছু একটা বলতে যাবে, এমন সময় আমি ইশারায় না করে দিলাম। তারপর লিজা মেয়েটা আবার বলে, তোকে আমাকে না সেদিন পুলিশ এত মারলো, তারপরও তো লজ্জা শরম নাই? চিল্লাচিল্লি শুনে একটা ডাক্তার ভিতর থেকে আসলো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছেন কেন?
দেখেন না, ওরা মেয়েটা অসুস্থ শুনে মেয়েটাকে মেরে ফেলার জন্য এখানে এসেছে। আপনি প্লিজ পুলিশকে কল দিয়ে ওদের নিয়ে যেতে বলেন। চুপ থাকেন, ওরা আপনার ফ্রেন্ডকে এখানে নিয়ে আসছে আর রক্তও দিয়েছে। কোনো কিছু না জেনে রুট বিহেভ করছেন কেন? লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর আমরা আর কোনো কথা না বলে হাসপাতাল থেকে চলে আসলাম। ভাবছিলাম তন্নির বাবাকে গিয়ে বলবো, এখন যেহেতু ওর বান্ধবীরা আসছে ওরাই বলবে, আমাদের আর না বলাই ভালো হবে। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। 15 থেকে 20 দিন চলে গেল। আমি বিকেলবেলা একটা পার্কের পাশে গিয়ে বসলাম। আগে তো এই সময় টিউশনি করিয়ে সময় কাটাতাম, কিন্তু তন্নি তো সেই টিউশনিটাও বন্ধ করে দিল। বসে বসে ভাবতেছি ট্রান্সফার কিভাবে নিব। হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়। পিছনে তাকাতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তাকে দেখি এটা তন্নি। তুমি এখানে? জানো আমি তোমাকে কত খুঁজেছি। ঘটনা কি? যেই মেয়ে আমাকে তুই ছাড়া ছোট লোক ছাড়া কথা বলে না, আর সেই আমাকে তুমি করে বলছে, আবার নাকি অনেক খুঁজতেছে। ব্যাপারটা কেমন জানি অদ্ভুত লাগলো। কি ব্যাপার, চুপ কেন? কেন খুঁজতেছেন? আবার মারার জন্য নাকি? আমি তো আপনার আর কোনো ক্ষতি করিনি, কলেজেও যাইনি। দেখো, আগে সবগুলো ঘটনার জন্য সরি। কথা বলছো না যে? কি বলবো? আপনার আর কোনো কথা থাকলে বলতে পারেন। আচ্ছা বাদ দাও, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সেদিন আমার জন্য এত কিছু করার জন্য। তুমি আগের মতো রেগুলার কলেজে যেতে পারো, আমি আর কোনো কিছু বলবো না। আচ্ছা যাই হোক, এই নাও, এটা তোমার জন্য। কি এখানে? সেদিন তুমি তোমার শার্ট দিয়ে আমার মাথা বেঁধে দিয়েছিলে। রক্তে পুরো শার্ট লাল হয়ে গেছে, তোমার শার্টটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমার জন্য সেম কালারের একটা শার্ট নিয়ে এসেছি। ওটা আপনার কাছে রেখে দিন, আমি কারোর জন্য কিছু করলে সেটার বিনিময় নিই না। একথা বলে সেখান থেকে উঠে হাঁটা দিলাম। তন্নি কয়েকবার আমাকে ডেকেছে, বাট আমি কোনো উত্তর না দিয়ে চলে আসছি। ফকিনি এখন এসেছে থ্যাঙ্কস বলার জন্য, দরদ দেখানোর জন্য। তোর আগের দিনগুলোর কথা আমি ভুলিনি। কোনো কারণ ছাড়াই তুই আমার সাথে এত বাজে ব্যবহার করলি, তোকে জীবনও ক্ষমা করব না। এরপর বাসায় চলে আসলাম। এসে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে আবার কলেজে গেলাম। গেটে ফারিয়ার সাথে দেখা। কে হারামি, কই ছিলে এতদিন? বাসায় ছিলাম রে। তাহলে কলেজে আসিসনি কেন? ও আচ্ছা, ভালো কথা। তুই নাকি ট্রান্সফার নিয়ে নিবি? নিব ভাবছিলাম, কিন্তু এখন আর নিব না। যাক, ভালোই হবে। তো বল, এখন কি অবস্থা? এই তো ঠিকঠাক। সাদিয়া কোথাও আসবে না? ও ভিতরে আছে, চল। ওকে। তারপর ভিতরে চলে গেলাম। আয়মানও আছে। দুজনে প্রেম করতেছে। আমাদেরকে দেখে দুইজন দুই দিকে তাকালো। হয়েছে, আর ভাব ধরতে হবে না। আরে বন্ধু, তুই কলেজে আসবি অথচ বললি না কেন? তোদের প্রেমের ডিস্টার্ব হচ্ছে নাকি? এই, তুই সবসময় খোঁচা মেরে কথা বলিস কেন? তুইও প্রেম কর। করব, একটু ওয়েট কর। আমার প্রেম হবে, অনেক রোমান্টিক। প্রচুর রোমান্টিক। এই থাম, সানি কই? ওয়াশরুমে গেছে। আচ্ছা চল, আজকে ক্লাস করব না। অনেকদিন তোদের সাথে আড্ডা দেই না, ক্যান্টিনে চল। আচ্ছা চল। সানিকে কল দিয়ে আসতে বল। এরপর সবাই ক্যান্টিনে চলে গেলাম। একটু পর সানিও আসছে। আমরা বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় সাদিয়া ইশারা দিয়ে পিছনে তাকাতে বলল। তাকিয়ে দেখি তন্নি ওর গুন্ডি ফ্রেন্ড গুলো নিয়ে এদিকে আসছে। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। এই, তোমরা এখানে? জানো আমি তোমাদের কত খুঁজেছি। সবাই যেন আকাশ থেকে পড়লো। একে অন্যের দিকে তাকাতে লাগলাম। সবাই ভূত দেখার মতো তন্নির দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে একটা চিমটি দিত। স্বপ্ন নাকি বাস্তব? ওই বাস্তবই। ওকে, আচ্ছা যাই হোক, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? মানে তোমাদের এই গ্রুপের একজন হতে পারি? সবাই আমার দিকে তাকালো। কারণটা হয়তো জেনে গেছে। ওই দিন তন্নিকে বাঁচানোর জন্য সে এখন আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। আমি কোনো কথা না বলে সেখান থেকে উঠে সোজা বাইরের দিকে চলে আসলাম। বাইরে এসে গাছতলায় বসে আছি। একটুবার সানি এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, কিরে তুই এখানে? পিছনে তাকে দেখে সবাই চলে আসছে। তোরা চলে আসলি কেন? তো কি করব? যা ফ্রেন্ডশিপ কর। তুই পাগল হয়েছিস? তোদের সাথে ওর তো কোনো কিছু হয়নি, সো তোরা তো ফ্রেন্ডশিপ করতে পারিস। তোর মাথা খারাপ? তুই না করলে আমরাও করব না? ও আগে যে যে কাজগুলো করেছে আমরা এখনো ভুলিনি। আর এত সহজে ফ্রেন্ডশিপ করব তুই ভাবলি কি করে?
সেদিন বাঁচানোর জন্যই আজকে ফ্রেন্ডশিপ করতে এসেছে, না হলে আজকে ও তোর উপর আক্রমণ করতো। আচ্ছা বাদ দে তো, এইগুলো আর ভাল লাগছে না। এই চল ওই দিক থেকে ঘুরে আসি, সময়ও কাটবে ভালোও লাগবে। আচ্ছা ঠিক আছে চল। এরপর ওদের সাথে অনেক ঘোরাঘুরি করলাম, তারপর বাসায় চলে আসলাম। দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছি মাত্র, দেখলাম একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? আমি। তুমি জুয়েল না? আরে আজব, আমিটাকে? আমি জুয়েল। ওই যে তুমি প্রাইভেট পড়াতে লিজা, ওর আম্মু। ও আচ্ছা, আন্টি কেমন আছেন? এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ কল দিলেন, কোনো সমস্যা? আসলে বাবা আমাদের ভুল হয়ে গেছে, তুমি চাইলে লিজাকে আবার পড়াতে পারো। সরি আন্টি, আমি শেষরা না যে আপনাদের বাসায় আবার যাব। যার কথা শুনে আমাকে বাদ দিছেন তাকেই পড়াতে বলেন, বা অন্য একটা টিউটর ঠিক করে দিতে বলেন। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। ফকিন্নি কোনো কিছু না জেনে সেদিন আমাকে নিষেধ করেছিল, এখন আবার কল দিয়ে ন্যাকামো করতেছে। সেদিন বিকেলে আর বাসা থেকে বের হয়নি। পরের দিন কলেজে গেলাম, সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাসে খেয়াল করলাম তন্নি আমার পাশের টেবিলে বসছে। আমি সানিকে আমার জায়গায় দিয়ে অন্য টেবিলে গিয়ে বসলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছি, এমন সময় তন্নি পিছন থেকে ডাক দিল, ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। আজকে না জানি আবার কি করে, বয়স শুনে তো মনে হচ্ছে রেগে আছে। তোরা তো ভাব কিসের? মানে? কচি খোকা মানে বুঝো না তাই না? এই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তো সমস্যা কোথায়? সমস্যা আছে বলেই তো করছি না। কি সমস্যা আমাকে বল। তুই জানিস আমি কত ছেলে আমার পিছে ঘুরে, আমি পাত্তা দিই না। তো আমি কি করব? তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু বল ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যাটা কোথায়। আপনার যখন এত ফ্রেন্ডশিপ করার ইচ্ছা তো অন্যদের সাথে গিয়ে করেন, আমার মধ্যে কি পাইছেন? তোরে ভালোবাসি তাই। কিছু বললেন? তোর জন্য ওই ফকিন্নি গুলো তো আমার সাথে কথা বলছে না। আচ্ছা আমি বলে দেবো ওদের যাতে আপনার সাথে কথা বলে। তোর এত দালালি করতে হবে না, বল তো সমস্যা কি? ধর এই ফালতুর সাথে কথা না বলাই বেটার হবে। আমি কোনো কথা না বলে ক্যান্টিনে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ফারিয়া একা একা বসে আছে। কিরে তুই একা কেন, ওরা কই? জানি না। তোর কি মন খারাপ? আরে না। মিথ্যা বলিস কেন, কি হয়েছে বল। দোস্ত তোকে একটা কথা বলবো, তুই প্লিজ কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে বল। আমার একটা ছেলের সাথে রিলেশন আছে। বাহ, এত খুশির খবর, তুই এতদিন বলিসনি কেন? বলিনি, অনেক সমস্যা ছিল তাই। আচ্ছা বুঝলাম, এখন মন খারাপ কেন? ফয়সালের বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আরে থাম থাম, এখানে অনেক লোক, কান্নার দরকার নেই। এখন বল ছেলেটাকে সত্যি সত্যি ভালোবাসি? তো ছেলেটাকে বল তোকে নিয়ে পালিয়ে যেতে। আর এতদিন ছেলেটার কথা বলিসনি কেন? ছেলেটা কে? তন্নির মামাতো ভাই। আমাদের নবীন বরণের দিন সে কলেজে আসে, আমাকে সেদিন প্রথম দেখেছিল, অনেকদিন আমার পিছে ঘুরেছে, তারপর প্রপোজ করে। আমিও ওর অনেক খবর নিলাম, তারপর রাজি হয়ে গেলাম। এত ছেলে থাকতে তন্নির মামাতো ভাই, তো আমাদের বলিসনি কেন? তোর সাথে তন্নি যা করলো, তখন যদি আমি ওর মামাতো ভাইয়ের কথা বলতাম তোরা সবাই আমাকে রিয়াক্ট করতি, তাই। তাহলে এখন বললি কেন? আর কোনো উপায় নেই। তার মানে আমরা তোর উপকারের বন্ধু, রিয়েল বন্ধু না? না দোস্ত, আমি সেটা মেন করিনি। এখন কিছু একটা কর, আমি ওরে ছাড়া থাকতে পারবো না।